আজকে যে গপ্প দিদিকে আমাদের মধ্যে আমরা পেয়েছি, তিনি আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় বন্ধু, বহু বছরের পুরনো বন্ধু, এবং বিদিতা চক্রবর্তী সম্পর্কে আমার উচ্ছ্বাস, মুগ্ধতা দিনের পর দিন শুধু বেড়েই চলে। টেকনিক শেখা যায়, অ্যাক্টিং শেখা যায় না। এটা একটু বুঝিয়ে বলবি? এটা অভিনয়টা না ভেতরে থাকতে হয়, সেটা বহুবার বহু ক্ষেত্রেই দেখেছি যে, কারণ আমার বোন এখন নিজে একটা ইনস্টিটিউট করেছে, অনেক ছেলে মেয়ে আসে তার কাছে শিখতে, বা আগেও যখন বিভিন্ন ওয়ার্কশপ, এটা ওর বোন মানে সুদীপ্তা চক্রবর্তী। হ্যাঁ, এটা সোহাগদির সঙ্গে কথা বললেও বুঝতে পারবি, সোহাগদিও তো বহু বহু ছবিতে বিভিন্ন ভাবে তৈরি করেছে মানুষজনকে তৈরি করেছে, কিন্তু ভেতরে যদি না থাকে তাহলে সেই অনুভূতি, সেই সেন্সটা গলায়, যেমন তুই গান শিখতে পারিস একদম, মানে তুই ছোটবেলা থেকে গান শিখতে পারিস, তোর যদি গলায় সুর না থাকে তাহলে গানটা হবে না। সবসময় আমার ওপর ক্যামেরা আছে বা আমি স্টেজে আমার ওপর স্পটলাইট আছে মানেই আমাকে অনেক কিছু করতে হবে, সেটা মানে আমি যার কাছে শিখেছি, বাবার কথাই বলবো, যে সবসময় বলতেন যে সাইলেন্স একটা ভীষণ বড় পার্ট প্লে করে অভিনয়। সেটা 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 কিন্তু খুব দক্ষতার পরিচয়, কারণ এটা বাবার অভিনয় ছোটবেলা থেকেই যা দেখি, সোহাগদির অভিনয়তে একটা সাইলেন্স একদম আছে। অনেকের যারা ভালো অভিনেতা অভিনেত্রী তারা এটা মানতে বাধ্য যে সাইলেন্স একটা ভীষণ বড় পার্ট ভালো অভিনয়ের। তুই কিন্তু অনেকটাই এক্সপেরিয়েন্সিয়াল অ্যাক্টিং এর মধ্যে দিয়ে বড় হলি, মানে ইট ইজ করতে করতে শিখেছি, ভুল হয়েছে ছোটবেলায়, কিন্তু যোচন জিটুর কাছে মারও খেয়েছি। আচ্ছা, আমরা কিন্তু বকা মার চড়-থাপ্পড়, আসলে কি জানিস তো সোমা, এটা আমার বারবার তোর সঙ্গে আলোচনা, আমরা না চড়-থাপ্পড় খাওয়াটাকে অ্যাবিউজ বলে চিন্তা করতাম না। সেটাই, এটা আমার মেয়েদের সঙ্গে একটা ভীষণ, আমার বাড়িতে যেহেতু জেনজি আছে একজন আর একজন আছে মিলেনিয়াল, তো ওদের কাছে আমি সবসময় বলার চেষ্টা করি, আমরা এটাকে অ্যাবিউজ হিসেবে ভাবতামই না, সে স্কুলের টিচারই হোক, বাবা মাই হন, বা মানে শিক্ষক যাদের কাছে নাটক বা অভিনয় শিখেছি, জিওগ্রাফি টিচারের কাছে কি মার খেয়েছি আমি একবার। তো আমরা আসলে এইভাবে ভাবিনি তখন। এখন তাদের হাতে ইন্টারনেট, তারা সারা পৃথিবী জুড়ে কি হচ্ছে সেটা সবটা তাদের হাতের মুঠোয়, তো সেই কারণে হয়তো আমাদের সময় অ্যাওয়ারনেসটা ছিল না, যেটাকে আমরা অ্যাবিউজ হিসেবে ধরবো। আর যুক্ত পরিবার একটা মানে অদ্ভুত, আমি যখন সোমরির 4 বছর বয়স তাকে নিয়ে বেরিয়ে আসি, এবং সেই সময় বিরসার সঙ্গে আমার বন্ধুত্ব হয়, একটা অসম্ভব, বিরসা তখন 25 বছর বয়স, একটা 25 বছরের ছেলে ওই বয়সে আরো নানা রকম অনেক কিছু করে আর কি। তো সেই যে দায়িত্বটা নিয়েছিল, এবং বিরসা তো বলে যে তোমার সঙ্গে ভালোবাসা থেকেও আমার সোমরির সঙ্গে একটা ভালোবাসা হয়েছিল, ওই যে 4 বছরের একটা বাচ্চা, বাবু দাদা বলে আমাকে আমার কোলের ওপর তুমি ছেড়ে দিয়েছিলে, যেভাবে জড়িয়ে ধরেছিল, আমার মনে হয় আমার প্রেমটা সোমরির সঙ্গে হয়েছিল প্রথম। Hi, I'm Kanchun Dotto. I'm the founder director of Hero Circle Advertising. Shujoy, of course, is a very, very dear friend, and when he approached me about a couple of weeks back about this particular project, about this series of podcasts, his season 2, which was featuring Shohagdi, Shohini Sengupta, Pranati Thakur, and Tanushri Shankar, I was very excited. Simply because, I think this is great work, and this is absolutely brilliant. What I've always felt, and this is a very personal opinion, is that as a nation, as a tribe, we've somehow failed when it comes to archiving stuff, which is why this becomes so singularly important, because archiving is not only for us, it is for posterity, it is for the future generation. Like when we are gone, this will stay, so this is our gift to posterity. And it is also about, rediscovering those hidden stories, those lost stories behind these incredible faces, these incredible, magnificent women. So with that, I think that's the high point of this entire postcard series, and that was our reason why we decided to partner him. I wish Shujoy all the best, and I hope that he goes on doing such incredible work in the future. Thank you. Hi, I'm Shubhayan.
Hi, I'm Obilina. And we are here to present the second season of No Format, hosted by Shujoy Prasad Chatterjee as the patrons of the show. Just a little bit about our initiative. Our initiative is to support theatre, support arts, support performing arts in general. And I think it needs a lot of private patronage at the moment. It's a concept which is internationally, it's already been proven, and we're just trying to bring it to Calcutta now. So we are very happy to join Shujoy as the patrons, and now Abhilina, something about Shujoy. Yes, Shujoy has been Shujoy is in fact family and a very, very dear friend. And I've always supported whatever he's done, because whatever he does it from his heart, and that voice is very, very important. And the conversations in this season's podcast is, I think, very important. It's unlike any other typical podcast that we get to see or hear. So, and it's about interesting people coming together and having interesting conversations. Meaningful conversations. Yes. So that's very important, and we are very happy to come on board. নো ফরম্যাটের এই যে দ্বিতীয় ঋতুর কয়েকটা এপিসোড আপনারা দেখলেন, আমরা নানান রকম সমালোচনা, ভালো লাগা, মন্দ লাগা সব শুনলাম। এটা কিন্তু আমার পাথেয় হয়ে রইল। না, বিসর্জনের বাজনা বাজছে না, ফিরবো আমরা সিজন 3 নিয়ে। আরও নতুন নতুন গল্প শুনবো, কারণ এটা তো ঠিক সাক্ষাৎকার নয়, এটা একটা বলা যেতে পারে গল্পের আসর। কারণ আমরা যাদের নিয়ে আসি তারা আমাদের দাস্তান বই, তাদের কাছ থেকে আমরা গল্প শুনতে, তাদের উদ্ভবের গল্প, তাদের বোধের গল্প, তাদের যাপনের গল্প, এবং চেষ্টা করি যে সেই যাপন থেকে যদি কোথাও একটু অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায়। কারণ অনুপ্রেরণা ব্যাপারটা খুব কমে গেছে, কার দিকে তাকাবো বুঝতে পারি না। আপনাদের মাঝে মাঝেই বলি এই কথাটা। বেশ মজা হলো এই সিজন 2তে, কারণ আমরা কাপে বঙে বসে কাজটা করলাম অমিত এবং জয়ের একটা চমৎকার ছোট্ট সুন্দর ক্যাফে হিন্দুস্তান পার্কে। এবং এই শ্যুট যারা করছেন রানা এবং সন্দীপন, তারা চমৎকার কাজ করেছেন। এবং সবশেষে যার কথা বলতে হয়, মেহেন্দি চক্রবর্তী প্রোডাকশনস, যারা কোলাবোরেট করেছে আমাদের সিজন 2তে নো ফরম্যাটে। আজকে যে গপ্পদিদিকে আমাদের মধ্যে আমরা পেয়েছি, তিনি আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় বন্ধু, বহু বছরের পুরনো বন্ধু। এবং বিদিতা চক্রবর্তী সম্পর্কে আমার উচ্ছ্বাস, মুগ্ধতা দিনের পর দিন শুধু বেড়েই চলে। বিদিতা চক্রবর্তীর সঙ্গে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের একটা ডিসক্লেমার জানিয়ে রাখি, ওকে আমি সোমা বলে ডাকি, কারণ ওর ডাক নাম এবং পরিচিত নাম সোমা, তাই সোমা বলে ওকে সম্বোধন করবো। এবং সোমা আমায় কথা দিয়েছে আমরা কোনো রকম অশ্লীলতা করব না এই এপিসোডে, এবং আমরা গল্প করব, আমরা সুচারু কথাবার্তা বলবো, যেটা আমরা কখনো বলি না। খুব ডিফিকাল্ট আমার সঙ্গে বসে। এই যে আমাদের এত বছরের বন্ধুত্ব যাপন, এবং তুই ঢুকেই বললি তোকে কি করে সহ্য করে তোর পারিপার্শ্বিক লোকজন, এইটাতে একটা মজা পেলাম। তার কারণ হচ্ছে যে আসমাকে দেখে আমি প্রেমে পড়েছিলাম। আসমা, তাই তো? একদম। যে জন আছে মাঝখানে নাটক, সীমা মুখোপাধ্যায়ের রংরূপের নাটক, সেই যে জন আছে মাঝখানের আসমাকে দেখে আমি প্রথম সত্যি আমি প্রেমে পড়ে গেছিলাম বিদীপ্তার। এবং আমার বারবার করে মনে হচ্ছিল স্টেজে যাকে দেখছি তার মধ্যে একটা অদ্ভুত শীতলতা আছে। একটা শীতল মানুষকে পছন্দ করা খুব সহজ নয়, কিন্তু ওই শীতলতাটা এবং তার সংবেদনশীলতার একটা মিশ্রণ স্টেজে যে বারবার করে কিরকম একটা অ্যাটম বমের মতো আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা আমি আমার অন্তরে অন্তরে টের পেয়েছিলাম। জানিস, আমি একটা কথা তোকে কখনো বলিনি, আজকের বলছি সোমা। আমি এই আমার পডকাস্টেই একটা জায়গায় লোপাদির সঙ্গে আলোচনা, লোপামুদ্রা মিত্র আমাদের সঙ্গে ছিলেন একটা এপিসোডে। লোপাদিকে বলছিলাম যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে সাইলেন্স ইজ এ নোট, নীরবতা, সাইলেন্স ইজ এ নোট। অভিনয় তো নীরবতা একটা নোট। সেইটা তুই
কনসিয়াসলি ব্যবহার করিস এবং বারবার করে এমন এমন জায়গায় ব্যবহার করিস যে আমি কিরকম বুঝে উঠতে পারি না যে নোটটা এসে কিরকম ধক করে বুকে লাগলো আবার ফিরে গেল তোর কাছে। মানে এটা কিন্তু দর্শক শ্রোতা এবং একজন অভিনেতার ওটা না একটা পরিমিতি বোধ, জানিস হ্যাঁ, তো, একটা মানে পরিমিতি ভীষণ বোধ। ওই সাইলেন্সটা তো ভীষণ সব সময় আমার ওপর ক্যামেরা আছে বা আমি স্টেজে আমার ওপর স্পটলাইট আছে মানেই আমাকে অনেক কিছু করতে হবে। সেটা মানে আমি যার কাছে শিখেছি, বাবার কথাই বলবো, হুম। যে সব সময় বলতেন যে সাইলেন্স একটা ভীষণ বড় পার্ট প্লে করে হুম। অভিনয়। সেটা 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 কিন্তু খুব দক্ষতার পরিচয়, কারণ এটা বাবার অভিনয় ছোটবেলা থেকেই যা দেখেছি। সোহাগদির অভিনয়তে একটা সাইলেন্স একদম আছে। অনেকের যারা হ্যাঁ। ভালো অভিনেতা অভিনেত্রী তারা এটা মানতে বাধ্য যে সাইলেন্স একটা ভীষণ বড় পার্ট হুম। ভালো অভিনয়ের। তো সেটাই ছোটবেলা থেকে শিখেছি, সেটা হয়তো কোথাও ভেতরে গেঁথে আছে। সেই অনুভূতি, সেইটা অভিনয় করার সময় সেটা বেরিয়ে সেটা যে খুব কনসিয়াসলি করি এখানে আমি কিছু করব না, ওটা আসলে ভেতরে এমন ভাবে মানে রক্তের মধ্যে দিয়ে বইছে না ওই অনুভূতিটা। তো সেটা আমার মনে হয় যে আমাকে যে খুব ভেবেচিন্তে এখানটা আমি সাইলেন্ট থাকবো এরম ভাবতে হয় তা হ্যাঁ, এবং নয়। দেখ এটা সোমা, ভেতরেই আছে। হ্যাঁ, তুই তো দেখ আমি আমার কথা বাদ দিলাম কারণ আমি তাও অনেক রকম কাজ করেছি। আমি একটা জিনিস বলি, এই সোহাগদিকে বলছিলাম যে তুই সোহাগদি তোরা তো কখনো ফিল্ম স্কুলে গিয়ে অভিনয় শিখিসনি। আর সোহাগদির বাড়িতে তো সেক্ষেত্রে অভিনেতাও কেউ ছিল না। শি ইজ ভেরি ভেরি সেলফ টট। তোর বাড়িতে একটা বিপ্লব কেতন চক্রবর্তী ছিল, একটা দীপালি চক্রবর্তী ছিলেন। হুম। আহ, আমার বারবার করে মনে হয় যে আজকে যারা ফিল্ম স্কুলে অ্যাক্টিং শিখতে যায়, অ্যাক্টিং শেখা যায় না, টেকনিক শেখা যায়, অ্যাক্টিং শেখা যায় না। এটা একটু বুঝিয়ে বলবি? এটা অভিনয়ে অভিনয়টা না ভেতরে থাকতে হয়, সেটা হুম। বহুবার বহু ক্ষেত্রেই দেখেছি যে, কারণ আমার বোন এখন নিজে একটা ইনস্টিটিউট করেছে, অনেক ছেলে মেয়ে আসে তার কাছে শিখতে, বা আগেও যখন বিভিন্ন ওয়ার্কশপ, এটা ওর সোহাগদিকে বোন মানে সুদীপ্তা চক্রবর্তী, হ্যাঁ, এটা সোহাগদির সঙ্গে কথা বললেও বুঝতে পারবি, সোহাগদিও তো বহু বহু ছবিতে বিভিন্ন ভাবে তৈরি করেছেন মানুষজনকে তৈরি করেছে, কিন্তু ভেতরে যদি না থাকে তাহলে সেই অনুভূতি, সেই সেন্সটা গলায়, যেমন তুই গান শিখতে পারিস একদম মানে তুই ছোটবেলা থেকে গান শিখতে পারিস, তোর যদি গলায় সুর না থাকে তাহলে গানটা হবে না, ওটা নিয়ে জন্মাতে হয়, এটা আমার মনে হয়। লোপাতে এবং কিন্তু বলে তারপর যে সুর সেটাকে দিয়ে শুধু গান হয় না, বোধও লাগে। বোধও লাগে, একদম তাই, একদম। আমার ধর আমি তো কখনো গান শিখিনি, কোনোদিনই গান শিখিনি, কিন্তু আমার একটা পরিবারে চর্চা ছিল, বাবাও গাইতেন, কিন্তু কেউই আমরা গানের ব্যাকরণ জানি না। কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীত শুনে ঋতুদা, আমার মনে আছে একটা টেলিভিশনের অনুষ্ঠানে শুনে সকালবেলা 7:30টার সময় ফোন করে বলেছিলেন, সেটা যে আমার কাছে কত বড় পাওয়া সেটা আমি আজও মনের মধ্যে রেখে দিয়েছি। আমাকে বলেছিলেন যে, সোমা, রবীন্দ্রনাথের গান তো সবাই গায়, অনেকেই গায়, দারুণ গান, কিন্তু তোর গানের মধ্যে যে বোধ আছে সেটা সেটা খুব বিরল। হুম। তো তোর গান শুনলে মনে হয় তুই ভেতর থেকে, তুই হৃদয় থেকে গাইছিস। হয়তো সব সময় সব জায়গায় আমার পারফেক্ট সুর লাগে না, আমার থেকে অনেক বেটার অনেকে গান, কিন্তু ওই আবেদনটা সেটা শুধু তুই আর আমি মাঝে মাঝে আলোচনাই করিস যে সেটা আমরা যখন গান গাই মনের আনন্দে গাই। মনের আনন্দে রূপা গাই, টুপা সেই যখন গান গায়, রূপা মানে রঞ্জিনীর কথা হ্যাঁ, বলছি, বা রোহিণী যখন হিয়া যখন গান করে, ওদের তো শিক্ষা শিক্ষা ট্রেনিং আছে একদমই একটা। তাই। আমি তুই আমরা মনের মনের আনন্দে আনন্দে গাই, গাই, কোথাও হ্যাঁ। একটু সুরের এদিক ওদিক হলে বাথরুমে গাই, রাম খেতে খেতে গান করি, বন্ধুদের আড্ডায় গান করি, একদম নিজেই তাই। হয়তো বসে বসে গান করছি একলা তো একলা। সেটা তো ভেতরে না থাকলে হ্যাঁ। তুই চর্চা করে কিছুই হবে না। হুম, হ্যাঁ, মানে সেটা সেটা ঠিক কথাই যে আজকাল সবাই অভিনয় করছে, আজকাল তো অভিনয় করাটা মানে যে কেউ অভিনয়ে চলে আসছে এবং অভিনয় করছে। তারা অনেক রকম কাজও হয়তো করছে, কিন্তু কথা হচ্ছে যে দিনের শেষে যখন মনে হয় যে, তখন তো আমরা ওই বিচার করতে বসি ভালো অভিনেতা খারাপ অভিনেতা, আসলে খারাপ অভিনেতা বলে কিছু হয় না, অভিনেতা, এটা আমার ভীষণ মনে হয় যে কেউ মানে অভিনেতা অভিনেতা নয়, মানে ওই অ্যাডজেক্টিভটা যে হয় না। অভিনেতা হবে সে ভালো মানে যে সত্যি একজন নিষ্ঠাবান, বা নিষ্ঠা অনেকের হয়তো থাকতে পারে, কিন্তু ট্যালেন্টেড অভিনেতা যে হবে সে ভালো অভিনয় করতে বাধ্য, সে তার নুয়ান্সেস গুলো, তার অভিনয়ের, সেগুলো ঠিক চোখে পড়বে মানুষের। আমার আমার ভীষণ জানতে ইচ্ছে করে তোর কাছে, সেটা হচ্ছে যে আমি না আমার কয়েকটা
অপ্রাপ্তির জায়গা আছে তোকে নিয়ে, সেটা আমি অনেক সময় বলেছি, সেটা না পরে ঢুকবো। আমার যদি জানতে ইচ্ছে করি যে তুই যখন, তুই তো এত বড় মাপের একজন নুয়ান্সড অভিনেতা, তাই আমার বারবার করে মনে হয় যে তুই যখন ঠিক করলি যে তুই অভিনয় করবি, সেটা হয়তো খানিকটা হঠাৎই হওয়া, কিন্তু তাহলেও তোর প্রেপারেশনটা কি থাকে? আমি ওরকম কোনোদিন ঠিক করিনি। আসলে আমি এমন একটা পরিবারে জন্মেছিলাম, যে সময় আমি জন্মেছি সেই সময় বাবা চেতনায় অভিনয় করেন। তখন মারিচ সংবাদ বিপ্লব কেতন চক্রবর্তী। মারিচ সংবাদ জগন্নাথের মতো নাটক তৈরি হচ্ছে এবং বাবার সঙ্গে রিহার্সালে যাওয়া, নিয়মিত দেখাটা। স্টেজে অভিনয় দেখা। তো কিরকম ছোটবেলায় মনে হতো যে যেরকম ওই পড়াশোনা করতে হয়, স্কুলে যেতে হয়, চান করতে হয়, খেতে হয়, ওরম বোধহয় অভিনয় মানে এতটাই ছোট বয়সে এটার মধ্যে ঢুকে গেছি, মনে হয় অভিনয়টাও বোধহয় করতেই হয়। তো সেইভাবে আলাদা করে যে খুব ঠিক করেছি তা না, ওটা কিরকম একটা গতে হয়ে গেছে। আর দেখে দেখে ইচ্ছে তো করতো কোনো একদিন স্টেজে উঠবো। আমার যখন প্রথম আমার 6 বছর বয়স, আচ্ছা, আমি তখন একাডেমি মঞ্চে, হ্যাঁ, অরুণ মুখার্জি আমার প্রথম নির্দেশক, সেই অর্থে 6 বছর বয়স। 6 বছর বয়স, ভালো আচ্ছা। মানুষের পালা, ব্রেক্সটের দ্য গুড ওমেন অফ শেডসওয়ানের যে হ্যাঁ, বাংলা রূপান্তর। বাংলা রূপান্তর ছিল চেতনা। নান্দিকার নান্দিকার করতেন ভালো মানুষ, আর এটা চেতনা করতেন ভালো মানুষের পালা। হ্যাঁ, তো তাতে আমার প্রথম অভিনয় 6 বছর বয়সে স্টেজে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, সৌম্যমিত্র অভিনয় কেয়া করে চক্রবর্তী অভিনয় করেছেন। সেই স্টেজে আমি জীবনে প্রথম যখন 6 বছর, তখন অত তো বোধ হচ্ছে না, হ্যাঁ, বুঝতাম না। সেটা যত দিন গেছে বুঝেছি যে এইভাবেই শুরুটা হয়ে হয়ে গিয়েছিল। কিন্তু তখন মনে হতো, তখন অভিনয়টাকে যে একটা ফুল টাইম প্রফেশন করব সেটা কখনো ভাবিনি, কারণ তখন টেলিভিশন ছিল না, টেলিভিশনের এত সিরিয়াল বা অভিনয় করার সুযোগ ছিল না। তখন বাবার মতোই ভাবতাম। পাবলিক থিয়েটার আর গ্রুপ থিয়েটার হ্যাঁ, দুটোই ছিল। এবার বাবা যেরকম চাকরি করতেন, বাবা অ্যাসেম্বলি হাউসে চাকরি করতেন আর সন্ধ্যেবেলা থিয়েটার করতেন। তো ভেবেছিলাম ওরকমই হবে। তো সেই মতোই পড়াশোনা করে আমি একটা চাকরিও পেলাম। বাহ। পরীক্ষা দিয়ে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি। তখন ভেবেছিলাম যে চাকরি করব আর থিয়েটার করব। তারপর এবং ছোটবেলায় তখন উইকলি সিরিয়াল হতো। জোছর দস্তিদারের সোনেক্স যে প্রোডাকশন হাউস, তারা অনেক রকম, তারাই তো তারাই তো শুরু সিরিয়ালের করেছিলেন। পথিকৃৎ আর হুম। কি। হ্যাঁ, তো তখন ওই ছোট ছোট রোলে অভিনয় করতাম। তারপর যখন সুনীল গাঙ্গুলি সেই সময়ে টেলিভাইজড হলো, যোচন জেঠু আমাকে কাস্ট করলেন এবং নবীন কুমারের স্ত্রী তার ভূমিকায় সরোজিনী, তখন তখন তো উইকলি সিরিয়াল হতো, মাসে হয়তো 5-6 দিন শুটিং হতো। তো সেটা এই এই সিরিয়াল করে যে একটা মানে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি, সেটা তো কখনো ভাবিনি। তো চাকরি করেছি, চাকরি করতে করতে যেটুকু অভিনয় স্টেজে বা টেলিভিশনে করেছি, তারপরে যখন মেগা সিরিয়াল এলো, আমার প্রথম মেগা সিরিয়ালের ডিরেক্টর কিন্তু ঋতুপর্ণ ঘোষ। সেটা 52 এপিসোড। না, তাহলে আস্থা মেগা সিরিয়াল। আস্থা। 52 এপিসোড কিন্তু মেগা সিরিয়াল না, মেগা নয়, উইকলি সিরিয়াল। উইকলি সিরিয়াল ছিল, রাইট, আস্থা। ঠিক কথাই। ঋতুদা ডিরেক্টর ছিলেন এবং আস্থার অভিক মুখার্জি শুট করেছিল প্রথম বাবা। কিছুদিন। কি কম্বিনেশন! অদ্ভুত, তখন টেলিভিশনে কি কাজ হতো। আমি জীবনে প্রথম টেলিভিশনের সামনে দাঁড়িয়েছি সেই সময় সিরিয়ালে, ক্যামেরার পেছনে কে বল? কে? দীনেন গুপ্ত। তাই? ইয়েস। তখন এই সব মানুষ তো টেলিভিশনে মার কাজ কাছে করতেন। মা চিনতেন খোকাদা বলে খোকাদা, ডাকতেন। হ্যাঁ, right. তারপরে খোকাদা একটা ছবি করতে চলে গেলেন বলে সেই জায়গায় এলেন সৌমেন্দু রায়। তো তখন হ্যাঁ? হ্যাঁ, তখন তারা টেলিভিশন করতেন। তো এইরকম একটা পরিবেশ পেয়েছে। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ। তো My এইরকম God, পরিবেশ, সৌমেন্দু রায় শুট করছেন? ইয়েস, সেই সময় ভীষণ ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি এবং ক্যামেরা নেওয়া, আলো নেওয়া সব No wonder you fall in love with cinematographers. No doubt about that. But সত্যি সৌমেন্দু জেঠুর অনেক আমাকে শিখিয়েছেন। তো এইসব মানুষগুলোর কাছে শিখেছি। এবার ভেতরে তো একটা নিশ্চয়ই কিছু ছিল, শেখার একটা আকাঙ্ক্ষা ছিল। তারপর সেই রকম মানুষজনও সঙ্গে পেয়েছি। সেই জন্যই হয়তো নিজেকে তৈরি করতে করতে গিয়ে আজকে এই জায়গায় মানে দাঁড়িয়েছি। to put it very very briefly, যে তুই কিন্তু অনেকটাই এক্সপিরিয়েন্সিয়াল
অ্যাক্টিং এর মধ্যে দিয়ে বড় হলি, মানে ইট ইজ কিন্তু করতে করতে শিখেছি, ভুল হয়েছে ছোটবেলায়, কিন্তু যোচন জিটুর কাছে মারও খেয়েছি। আচ্ছা, আমরা কিন্তু বকা আসলে মার চড় থাপ্পড় আসলে কি জানিস তো সোমা, এটা আমার বারবার তোর সঙ্গে আলোচনা, আমরা না চড় থাপ্পড় খাওয়াটাকে অ্যাবিউজ বলে চিন্তা করতাম Exactly না। তাই, সেটাই হ্যাঁ, এটা আমার মেয়েদের সঙ্গে একটা মুশকিল। ভীষণ, আমার বাড়িতে যেহেতু জেনজি আছে একজন Gen Z আর আছে, একজন আছে হ্যাঁ, হ্যাঁ, মিলেনিয়াল, হ্যাঁ। হ্যাঁ। তো ওদের কাছে আমি সবসময় বলার চেষ্টা করি, আমরা এটাকে অ্যাবিউজ হিসেবে ভাবতামই না, সে স্কুলের টিচারই হোক, বাবা মাই হন, বা মানে শিক্ষক যাদের কাছে নাটক বা অভিনয় শিখেছি। বাবা জিওগ্রাফি টিচারের কাছে কি মার খেয়েছি একদম। আমি একবার। তো আমরা আসলে এইভাবে ভাবিনি তখন। হ্যাঁ, এখন তাদের হাতে ইন্টারনেট, তারা সারা পৃথিবী জুড়ে কি হচ্ছে সেটা সবটা তাদের হাতের মুঠোয়। রাইট, তো সেই কারণে হয়তো আমাদের সময় অ্যাওয়ারনেসটা ছিল না, যেটাকে আমরা অ্যাবিউজ হিসেবে ধরবো। তো ঠিক আছে, যুগ যেরকম এগোচ্ছে তার সঙ্গে তো আমাদের যুগের সঙ্গে সঙ্গে তো এগোতে হবে, সেজন্য মেনে নিয়েছি। মেনে নিয়েছি। ঠিক, কিন্তু চড় থাপ্পড়টা খাওয়াটা দরকার একটা দরকার, সে সময়। তো আমি মানে আজকাল জানিস, মানে এক্স্যাক্টলি একদম, আমি আলোচনা একদম করেছি আমি। বাঁদরামো করলে চড়চড় চড় একটু খাওয়া দরকার, সেটা আমার মনে হয়। কিন্তু আমার মেয়েরা আজকাল প্রায়ই ভয় দেখায় যে এখানে কমপ্লেন করে দেবো, না। তো হয়তো মজা মজা করেই না, No wonder. সারাক্ষণই বলে। আচ্ছা, এই যে দীপালি চক্রবর্তী, বিদিশা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, এখন মেঘলা, ইদা, একটা কিরকম একটা রো অফ আর্টিস্ট দাঁড়িয়ে গেছে, এবং ইট ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য দাসগুপ্তাস, ইটস অলসো অ্যাবাউট দ্য চক্রবর্তী। আমি আমার বারবার করে মনে হয় আহ, এই অভিনেত্রী বিদিতা আর এই দুটো মেয়ে, যে দুটো মেয়ে হয়তো, আমি ধরে নিচ্ছি যে তোর মতো ন্যাশনাল ইন্স্যুরেন্সে চাকরি করবে না, বিকজ সময়টা আলাদা ছিল, তারা বোধহয় এখন জীবিকা নির্বাহ করার সুযোগ সুবিধেগুলো অনেকটা দেখতে পায়, Exactly. যেটা তুই দেখতে পাসনি। আমি তো দেখতেই পাইনি, আমি তো এমবিএ করেছি, জানিস আমি। তো অ্যাকচুয়ালি আমি যখন চাকরি করতাম তখন থেকে আমরা, মানে তারও আগে থেকে বলতো আর কি। 16-17 বছর হ্যাঁ, তখন 16-17 বছর বয়স। একাডেমির পাশে এরকম Actually, হাঁ করে দাঁড়িয়ে থাকতিস, আমি শোয়ের পর সত্যি। আসতাম, বাবা কি সুন্দর দেখতে একটা ছেলে, বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, আমার জন্য কি ভালো লাগতো। সত্যি তাই, এবং আমার না বারবার করে, আমার না বিশ্বাস কর, আমার তখন থেকে না একটা অভ্যেস তৈরি হয়ে গেছিল। তুই ইউর ওয়ান অফ মাই ওল্ডেস্ট ফ্রেন্ডস ইন থিয়েটার, তুই জানিস আর সুদীপাদি জানে, আমি না সরাসরি গ্রিন রুমে ঢুকতাম না, না, বাইরে দাঁড়িয়ে আমার এই থাকতিস। অভ্যেসটা ছিল, যেটা আমি পরে বিদেশে থিয়েটার দেখতে গিয়ে দেখতাম, পিপল ওয়েট এট দ্য ডোরস Exactly. টু টক টু অ্যাক্টার্স, একদম। এবং তারা যদি কথা না বলেন তুমি কিন্তু বিরক্ত করতে পারো না। একদম। মানে সরি, মানে আমার আপব্রিঙ্গিংটা একটু অন্যরকম, তাই আমি এগুলো বুঝতে পারি না। আমি জানিস, আমি যেটা বলার চেষ্টা করছি, এই এই একদিকে ইদা, একদিকে সোমরি মানে মেঘলা দাশগুপ্ত, আমি বলছি যে এরা কিভাবে অভিনেত্রী বিদিতা চক্রবর্তীর সঙ্গে থেকে একটু সমৃদ্ধ হয়। তোর মানে তুই কিভাবে ওদের গ্রহণ করিস ওদের আমি কোনোভাবে? না না দেখ, আমি কোনোদিনই তো ওদের ওপর কোনো কিছু চাপিয়ে দিইনি যে তোমাকে আচ্ছা। অভিনয় করতে হবে। যখন মেঘলা যখন অনেক ছোট, তখন প্রায় 3-3.5 বছর বয়স, তখনও সৌমিকে তো তুমি স্কুলে হ্যাঁ, দেখেছি। তখন অঞ্জনদা ছবি করেছিলেন, সেই ছবিতে অঞ্জনদা বললেন আমার একটা বাচ্চা তোমার মেয়েকে লাগবে। তো সেই ওর প্রথম অভিনয়, ছবিটার নাম ভুলে যাচ্ছি, বল, রূপাদি ছিলেন, মুনমুন্দি, ও আমাদের লিলেট দুবে ছিল। লিলের দুবে ছিল, বারাদেন। না না না, না। বারাদিন না, ইস আমি কেন নামটা আচ্ছা, ভুলে যাচ্ছি। ঠিক আছে, মনে যাই হোক, ফিরে পরটা। আসবো। হ্যাঁ, তো সেই দিয়ে ওর অভিনয় শুরু, কিন্তু কোনোদিন অভিনয় করবে আলাদা করে ওর ওপর চাপ দিইনি। কিন্তু আস্তে আস্তে যখন ও একটু বড় হতে শুরু করলো, স্কুলে বিভিন্ন ওদের স্কুলে কোকারিকুলার অ্যাক্টিভিটিস প্রচুর হয়, সেখানে নানা রকম নাটক লেখা, ওয়ার্কশপ, থিয়েটার করা, সেইগুলোতে দেখলাম মন হয়েছে, এবং লোকজন ডিরেক্টর বলছেন যে অভিনয় করবে তোমার মেয়ে, তখন আমি ছেড়ে দিয়েছিলাম, তুমি যদি চাও করতে পারো। তো ইন্দ্রনীল রায়চৌধুরীর একটা টেলিফিল্মে অভিনয় করেছি। তারপরে আস্তে আস্তে টুকটুক দেখলাম অভিনয়টা ভালোবাসছে। আমি একটু একটা জিনিস জানতে চাই, যে বিরসা দাশগুপ্তা, বিদিতা চক্রবর্তীর বাড়িতে দুটো মেয়ে যে অভিনয়ে করবে, বা ওই প্রোগ্রেশনের শিল্প সংস্কৃতির ধারাতেই তারা সংযুক্ত হবে বা নিজেদের সংযুক্ত করবে, এটা একটু প্রেডিক্টেবল। কিন্তু প্রেডিক্টেবিলিটির বাইরেটা যদি দেখি, যে তোরা কিন্তু কোনো প্রফেশন চাপিয়ে দিলি না, না সেটা বাবুও নয়, না, সেটা তুইও সেটা নয়। আমিও না, সেটা ইদার
ইদা অভিনয় করতে দেখ ছোটবেলা থেকে একটা যে পরিবেশটা হুম। তাকে দেওয়া হবে তার হুম। প্রতি তো একটা ইন্টারেস্ট মানে যদি ভালো লেগে যায়। রাইট। ইদার ক্ষেত্রেও তাই হয়েছে, একদম যখন ছোট ছিল বীর স্যার একটা ছবিতে প্রয়োজন ছিল এবং সেটা করে দেখলাম যে খুবই ওই যে হরর ফিল্ম, হ্যাঁ সব ভুতুড়ে সব ভূতুড়ে। সব ভুতুড়ে কি দারুণ করেছে হ্যাঁ বাবা। সেটাতে সোহিনী আবির যারা কাজ হ্যাঁ। করেছিল তারা বলেছিল যে অসম্ভব মানে তার মানে দুটো হ্যাঁ কি? তার মানে ওর মধ্যে কোথাও একটা হ্যাঁ। হয়তো আছে, সত্তাটা আছে। সত্তাটা আছে। তারপরে এই যে রান্নাবাটি যখন যে ছবিটা এখন হ্যাঁ, চলছে, হ্যাঁ, হ্যাঁ। তো প্রতিম যখন বললাম দেখো পড়াশোনা পরীক্ষা আছে, একবার ওকে জিজ্ঞেস করে দেখি, তো ইন্টারেস্টেড হলো, বললো হ্যাঁ আমি পরীক্ষার আগেও অসুবিধে নেই, আমি পড়াশোনা করে নেবো, কিন্তু ছবি শুটিং করব। তা আমি কিন্তু একটা দিনের জন্য ওর সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বসিনি, কিচ্ছু করিনি, কারণ আমার সময় ছিল না, না, ভীষণ সত্যি তাই। ব্যস্ততার মধ্যে থাকি। হুম। তো ও পুরোটা নিজে নিজে তৈরি হয়েছে, ডিরেক্টর যেরকম বলেছে, ঋত্বিকের সঙ্গে রিহার্সাল যেটুকু করেছে, করে নিজে নিজে তৈরি করেছে নিজেকে। তারপর যখন দেখে সবাই বলছেন যে অত্যন্ত ন্যাচারাল, সবাই তখন যেটা হয় যে মায়ের সঙ্গে তুলনা করছে যে মায়ের মতোই, সেটা আমি খুব একটা মনে করি সেটা খুব একটা কাম্য নয়, কিন্তু এটা তো হবেই, এটা কিছু হ্যাঁ, করার হবে। নেই। মানে অভিষেক একটা- বচ্চনকে সবাই হ্যাঁ। অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা টানবেনি, কিন্তু আমার টানবে। মনে হয় এটা প্রত্যেক আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। হ্যাঁ। তো সে তার মতো করে আমার একটা অন্য ধারণা, ইদা হয়তো তোকে একটু ছাপিয়ে যেতে পারে, হতেই তারপরে পারে তো তার কিন্তু। থেকে আনন্দ, তার হ্যাঁ। থেকে বেশি আনন্দ আমার মা আমার হিসেবে কিরকম মনে হয় আর কি, ওই আমি তো একটা চাই, হ্যাঁ চাই মানে সেটা। ওর লুকটা, দ্য ওয়ে শি টক্স ইজ ভেরি ইন্টারন্যাশনাল ফর মি, মানে আমি তো দেখতে পাই ওকে। ইনফ্যাক্ট দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং যে এই যে ধর ট্রেডিশনালি আমরা বম্বেতে দেখেছি, বিশেষ করে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে বাড়ির লোকেরাই ছেলেমেয়েদের লঞ্চ করছে, সেটা কিন্তু তোর ক্ষেত্রেও হয়নি, তোর মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সবটা অডিশন দিয়ে, আজকে সবটা audition সৌমিও যা দিয়ে। কাজ করেছে অডিশন দিয়ে পেয়েছে। হুম। ইদাও যখন সব ভুতুড়ে যখন প্রথম ওর ছবি করে, বাবার হুম। ছবি হলেও হ্যাঁ। আরো অনেকগুলো বাচ্চার সঙ্গে অডিশন দিয়েছে, দিয়ে তারপরে সেটাতে পাশ করেছে। And তারপরে Lisa was very particular about ভীষণ it. ভীষণ। মানে আর এটা নিয়ে না এই যে আমি তো মাঝে মাঝে ইয়ার্কি করে বলি ওদের তো নেপোকিট, তো পরিষ্কার মানে আজকের জেনারেশন ছেলেমেয়েরা ওদের ভাবনা চিন্তাগুলো অনেক পরিষ্কার, নেপোকিট হওয়াতে কোনো অসুবিধে না। আমি ছোট থেকে যেটার মধ্যে দেখছি, আজকে একটা মিষ্টির দোকান যদি বাবার থাকে তো তার হ্যাঁ। ছেলেই সেই ব্যবসা সামলাবে। হ্যাঁ, তো এটা খুব স্বাভাবিক। কাজেই আমরা ছোটবেলা থেকে যেটা দেখছি বাবা মা যা করেন, তো তার তার সেটাই আমরা যদি চাই আমরা করতে পারি। একটা ন্যাচারাল ন্যাচারাল প্রোগ্রেশন, হ্যাঁ। কাজেই সেটার মধ্যে কিন্তু অন্যায় কিছু নেই, এটা আমি মনে করি না। শোভা, আমি আই নো তোর আর আমার মধ্যে কোনো ইনহিবিশনস নেই, তো আমরা অনেক জিনিস নিয়ে কথা বলতে পারি যা সচরাচর আমি অনেকের সঙ্গে বলি না। আমি একটা বাউন্ডারি রাখি, তোর সঙ্গে আমার কোনো বাউন্ডারি নেই শোভা। নেই তো, আমি কি নেই। ক্যামেরা আছে বলে পত্র হয়ে আমি হাত শোভা, দিয়ে শোভা, বসে আছি, শোভা। এটা আমার ভীষণ অসুবিধা। না শোভা, কি করবো? না, সময় কি বল? এটা তো সবার একটু জানো, তোকে দেখলেই তোর গালগুলো দেখলেই যে আমার এরকম টিপতে ইচ্ছে করে, আর মনে হয় যখন এরকম করে চটকে দিই। এটা তো আমরা আড্ডাই মারছি, তো তোর সঙ্গে আমার এত বন্ধুত্বের কথা বললি, আর উই ডান? লোকজন একটু একটু জানো আচ্ছা, হয়ে গেছে। আমি কতটা ভালোবাসি। হয়েছে, সরি, কিন্তু কি মানে কিছু মানে করার নেই, আমরা আমি কিন্তু আটকাতে আমরা পারলাম না। ভাও নিয়েছিলাম অশ্লীলতা করব না, সেটা কিন্তু হলো এটা কি আর কি। অশ্লীলতা? একজন আচ্ছা, বন্ধু শোনা, একজন শোন বন্ধুর না। গাল টিপে দিচ্ছে, তো অশ্লীলতা? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসাই ছড়াতে এসছি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা ছড়াতে এসে, এবং এই এপিসোডের যে আমরা তাই বই। আচ্ছা শোন, আমি বলছিলাম এইটা যে we were discussing this offline, কিন্তু আমার খুব ভালো লাগছিল এটা শুনতে শুনতে যে ওই সোহাগ দিয়ে একটা কথা বলেছিলেন, একটা সম্পর্ক ভেঙে গেলেও তার তার দুঃখ আছে, সুখ আছে, কিন্তু এগিয়ে যেতে হয়। এই যে তুই লালুদাকে আমি চিনতাম, আমি তোর বাড়িতেও গেছি, ওই বাড়িতে ওর নিচে বসে আছি, একদম। লালুদা ওই খাটে বসে আড্ডা মারছি আমরা। হ্যাঁ, লালুদার জীবনবোধটার তো তোর মধ্যে এখনো আছে, সেটা তুই কিভাবে ইমবাইব করেছিস নিজের মধ্যে? মানে কিভাবে লালুদাকে বাঁচিয়ে রেখেছিস তুই তোর মধ্যে? সেটা হচ্ছে আমার ভীষণ বন্ধু ছিল। হুম। আমি অনেকটা মানে বাবার কাছে যেরকম বড় হয়েছি, হ্যাঁ। শুভাশিস বা লালু, হ্যাঁ। তার সঙ্গে সম্পর্ক হওয়ার পরেও হুম। তার সঙ্গে মানে ওর হাত ধরে আমি অনেক বড় হয়েছি। আমি সারা পৃথিবীর ছবি বাবার কাছে, যেমন কি আমি অনেক সাহিত্য পড়েছি, বাংলা সাহিত্য, গান শুনেছি অনেক, কিন্তু ওয়ার্ল্ড সিনেমা হুম। সব
আমি লালুর কাছে মানে ওর কাছে আমার মনে হয় যে বাবার পরে আমি যদি কারুর হাত ধরে বড় হই সেটা লালুর সঙ্গে সুভাষিস হ্যাঁ হয়েছি। হ্যাঁ, এবং তারপরে সেটা যাই হোক, এবং সেটা না সেটা ঠিক আছে, জীবন তো জীবনের মতো সম্পর্ক এগোবে, থাকেনি, সম্পর্ক পেয়ে গেছে, থাকে না, ও আমাদের ছেড়ে হ্যাঁ চলে গেছে। একদমই তাই, তো একদমই ঠিক তাই, আছে, তারপর তো এগিয়ে যেতেই হয়। সেটা এগিয়ে যেতেই এভাবে হবে। আর এই বিরসা দাশগুপ্তার মধ্যে এমন কি ছিল যেটা আহ, তুই থেকে গেলি, কারণ তুই খুব 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 অন্যরকম একটা মানুষ, তাই আমি জিজ্ঞেস করছি কথাটা, কি আহ, খুঁজে পেলি? কি খুঁজে পেলাম একটা ভরসা, মানে যে সময়টায় বিরসা আমার জীবনে এসেছিল তখন একটা বাচ্চা মেয়ে নিয়ে খুব টালমাটাল একটা আচ্ছা আমার সময় যাচ্ছিল। আচ্ছা তখন আমি ইনফ্যাক্ট ছেড়ে বেরোতে চাইছিলাম। ইনফ্যাক্ট আমার যে এক্স শ্বশুর বাড়ি তাদের প্রত্যেকের সঙ্গে তারা যে কদিন বেঁচে ছিলেন এবং এখনো যারা আছেন, আমার এক ননদ আছেন, সেই ননদ কিন্তু এসে এখনো কেয়া পিসি মানে আমার এখনকার শাশুড়ির সঙ্গে আমি বাড়িতে না থাকলে তার সঙ্গে আড্ডা মেরে যায়। তো এরকমই সম্পর্ক। বাহ আমি সেই পরিবার ছেড়ে চলে এসেছি বা ডিভোর্স হয়ে গেছে বা আবার বিয়ে করেছি বলে তাদের সঙ্গে তাদের এখনো, তারা ব্যানার্জি সুভাষী হুম ব্যানার্জি পরিবারের এখনো কোনো কাজ, কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান সবকিছুতেই কিন্তু সবার আগে নেমন্তন্ন আমার কাছে আসে। আমার সঙ্গে আলোচনা হয় ফোনে যে আমরা এটা এরম ভাবে করবো, আলোচনাও ভাবছি। হয়, হ্যাঁ, ওয়াও, আমার এক এক্স যা তার ছেলের বিয়েতে কে সাজাবে সেটা আমার থেকে পারমিশন, আমাকে তার ব্যবস্থা করতে হয়। কাজেই সম্পর্ক তো এরকমই হয়, মানে আমিও হয়তো তাদের পরিবারে ততটাই ভালোবাসা দিয়েছি এবং তার মানে পরিবর্তন পাস আমিও তুই, পেয়েছি আজ এবং সম্মান, সম্মান, এবং সেটাই। সম্মান, শোন ভালোবাসা সেই অনেকে সময় পায়, আমার সেই অবস্থা সেগুলো পুরনো কথা আমি হ্যাঁ আর নিশ্চয়ই, বলতে না চাই না, of course, লালুর সম্পর্কে আর নিশ্চয়ই বলতে চাই না। নিশ্চয়ই, একটা সমস্যা হচ্ছিল হ্যাঁ সেই জায়গা থেকে, মানে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বলতেন আমার এক্স যে তুমি কেন, তুমি তুমি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যাও, মানে তারা আমাকে সাহস জুগিয়েছে যে তুমি এই এত কিছু সহ্য করো না। যাই হোক, পুরনো কথা আমি বলতে চাই না। শুভাশিসও আজকে নেই, চলে গেছে আমাদের ছেড়ে 2013-এ। যাই হোক, তো তো দাশগুপ্ত পরিবারের গল্পটা একটু শুনি। দাশগুপ্ত পরিবার একটা মানে অদ্ভুত। আমি যখন সোমরির 4 বছর বয়স তাকে নিয়ে বেরিয়ে আসি এবং সেই সময় বিরসার সঙ্গে আমার বন্ধুত্ব হয় একটা অসম্ভব। বিরসা তখন 25 বছর বয়স, হ্যাঁ একটা 25 বছরের ছেলে ওই বয়সে আরো নানা রকম অনেক কিছু হ্যাঁ হ্যাঁ করে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো সে যে দায়িত্বটা নিয়েছিল এবং বিরসা তো বলে যে তোমার সঙ্গে ভালোবাসা থেকেও আমার সোমরির সঙ্গে একটা ভালোবাসা হয়েছিল। ওই যে 4 বছরের একটা বাচ্চা বাবু দাদা বলে আমাকে আমার কোলের ওপর তুমি ছেড়ে দিয়েছিলে, যেভাবে জড়িয়ে ধরেছিল, আমার আমার মনে হয় আমার প্রেমটা সোমরির সঙ্গে হয়েছিল প্রথম। আর তো ওদের মধ্যে তো সাংঘাতিক মাই তো গড, আই ডোন্ট বিলিভ দেয়ার সেইটা ফাদার এন্ড ডটার হ্যাঁ, সামটাইমস। তো সেইটা একটা অসম্ভব ভরসার জায়গা মনে হয়েছিল যে তখন যা হয় একটা ভীষণ একটা টালমাটাল মানসিকভাবে অবস্থার মধ্যে সে ছিলাম, তো তো সেই সে বন্ধুত্বটা, সেই হাতটা বিরসা এসে ধরেছিল এবং আই মাস্ট সে যে দাশগুপ্ত পরিবারের বাকি সবাই, চৈতালি দাশগুপ্ত এবং রাজা দাশগুপ্ত আজ অব্দি সুজয়। তুই কিরম কে আপিস দাদা হ্যাঁ, বলিস, সেটা এতদিনে সবাই জানে। আমি সত্যি, অনেক জায়গায় বলেছি, সেই হ্যাঁ। নিয়ে একটা ট্রোলডও হই, মানে ও আচ্ছা, লোকজনের এটা খেতে নিয়ে কাজ। ট্রু, ও বাবা, তুই দেখিসনি এর আই এম মধ্যে? সরি, আই হ্যাভ নো যেহেতু আইডিয়া, কোনো একটা পডকাস্টে বলেছিলাম যে হ্যাঁ কেয়া পিসি বলেছিলেন যে ও তো আমার বন্ধু ছিল, হ্যাঁ একটা সময় বন্ধু ছিল, তারপরে কবে দেখলাম যে আমার ছেলের সঙ্গে ওর ভাব হলো। হ্যাঁ, সেই নিয়ে লজ্জা করে না, বান্ধবীর ছেলেকে বিয়ে করেছে, মানে তাই নিয়ে তো এইগুলো তো মানে সত্যি, তো হাসি পায়, হাসি এটা ছাড়া হাসি পায়, হাসি কিচ্ছু পাওয়া নয়। হচ্ছে, যাই হোক, যাই হোক, হ্যাঁ তারপরে অশিক্ষিত লোকজন তো হুম তারা তো হুম হুম এইগুলো করবেই। আবার প্রচুর মানুষের থেকে আমি এটাও পেয়েছি যে আপনার জীবন আপনি যেভাবে কাটিয়েছেন, যেভাবে একটা বাচ্চাকে বড় করেছেন, তারপর আবার বিয়ে করেছেন, আবার বাচ্চা হয়েছে, এটা কিন্তু আমাদের অনেকের কাছে একটা মানে কি বলবো এক্সাম্পল। আমরা সবসময় সাহস পাই না বাচ্চার কথা ভেবে, অনেক কিছু সহ্য করে থাকতে হয়। তো সেরম মানুষজনও আছে, তাদের কাউকে চিনি না কিন্তু সবই সোশ্যাল মিডিয়ায়। তো কাজেই দুরকম মানুষ তো পৃথিবীতে সেটা থাকবেই। থাকবে, তো আমি হ্যাঁ ভালোটাই নেব, অফ খারাপ কোর্স, লাগছে আমি জাস্ট ডিসকার্ড করব। অফ কোর্স, নেগেটিভ যে কোনো রকম নেগেটিভিটি আমি আমার জীবন থেকে একদম ঠেলে দূরে ঠেলে রাখি, দূরে, আর সেটা আমি দূরে রাখি। বরাবরই দেখি আর কি, সেই হ্যাঁ। কারণেই আমি এত আনন্দে নিজের মতো করে And you know, সবাইকে you're one ভালো of the few who never gossip about their co-actors. এবং তুই বিশ্বাস কর সুজয়, এটা হ্যাঁ আমি গর্ব করে বলতে পারি, আজও আমি যে কোনো ইউনিটে যাই, অনেক ইয়াং ছেলে মেয়েরা যারা অনেক জুনিয়র আমার হ্যাঁ থেকে, তারা প্রথম প্রথম মানে বিদিতা দি শুনে একটু ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে মেশার পর তারপরে বলে যে তোমার মতো একটা পজিটিভ, তোমার মতো একটা বিন্দাস একজন কো অ্যাক্টর আমরা পেয়েছি, যে আমরা অনেক লাকি। তো সেটা তো শুনতে আমার ভালো লাগে। আমি কেন সিনিয়র হয়ে একটা নতুন ছেলে মেয়ে যখন আসছে তাদের মধ্যে একটা ভয় তৈরি করব?
আমি তো তাদের আরো ইজ আউট করবো যাতে তারা তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে। তো আমি এরকমই একটা মানুষ। তো সেইভাবেই আমি জীবন কাটিয়েছি, সেইভাবেই আমি বিরসাকে পেয়েছি। এবং যেটা বলতে যাচ্ছিলাম, যখন সেই অবস্থায় সমরিকে নিয়ে আমি বেরিয়ে আসি, তখন কেয়া পিসি এবং রাজাদা, মানে দেখ সুজয়, আমরা তো এমনি অনেককে খুব মুখে বলে দিই আমি অনেক আধুনিক, হ্যাঁ আমি অনেক প্রগ্রেসিভ, কিন্তু সত্যিকারের প্রগ্রেসিভ আধুনিক মানুষ কিরম হয় আমি ওই দুজনকে দেখে বুঝতে পেরেছিলাম। যে ওই বয়স থেকে সমরিকে নিজের নাতনি, তখনও তো আমরা বিয়ে করিনি কারণ তখন আমার ডিভোর্স হয়নি, আমি আর বিরসা একসঙ্গে থাকতে শুরু করেছি বাচ্চাকে নিয়ে। সেই অবস্থায় কেয়া পিসি সমস্ত জায়গায় সমরিকে যেখানে যেখানে নিয়ে যেতেন, আমার নাতনি আমার নাতনি। তারপরে তো আমার বিরসার বিয়ে হয়েছে, ইদা হয়েছে, বিলবো মিনির বিয়ে হয়েছে, আদি আহানা হয়েছে, কিন্তু সবের মানে 4 নাতনির মধ্যে সমরি যে বড়, সেটা ভাই বোনদেরও যে ও হচ্ছে বড় দিচ্ছে, ওর সবার আগে অধিকার, তারপর তোমার। না এইটা একটা তোদের অদ্ভুত। হ্যাঁ, এবং জানিস তো আমি দেখেছি আরডিজি, মানে আমি আরডিজি শব্দকে, তো আরডিজি আর বাবু মানে বিরসার সঙ্গে সমরির প্রায় একটা ইভেন সম্পর্ক। একদম। মানে ইটস নট লাইক টু মানে একজন কনিষ্ঠ একজন বরিষ্ঠ, এটা কিন্তু নয়। আমি দেখেছি মানে দে আর অলমোস্ট টকিং ইভেনলি উইথ ইচ আদার, একদম। মানে সমরিজন বাবু এটা ঠিক হ্যাঁ, মানে সেদিক থেকে না আমি খুব লাকি যে হ্যাঁ। এরকম একটা পরিবার পেয়েছি। সেটাও মানে Right. এটাও আমার লাক। আমার মনে হয় যে আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি। সকলেরই যে দ্বিতীয় বিয়ে খুব সুখের হয় এমনটা তো নয়। আ কিন্তু আমার ক্ষেত্রে আমি সেই জন্য মনে করি যে আমি খুব লাকি, বা নিশ্চয়ই আমি কিছু ভালো দিতে পেরেছি, করেছি, সেই জন্য আমি এরকম আনন্দ করে জীবনটা এই এখনো এই কাটিয়ে যে দিতে ধর পারছি। নিশ্চয়ই সেটা তো বটেই। আচ্ছা, এই যে কমার্শিয়াল ছবিতে অ্যাক্টরের বোন বা ভ্যাম্প বা অন্য চরিত্র যে তুই করলি না, তা নিয়ে তোর সেটা খুব আক্ষেপ আছে? না, সেটা খুব কনসিয়াসলি করিনি। আচ্ছা, কারণ সেই সময় মনে হতো যে তুই সবসময় চাকরি সেই করছিস। সময় চাকরি তো করছি, কিন্তু হ্যাঁ। ওই ধর যেসব ছবি দেখে বড় হয়েছি, যেরকম থিয়েটার দেখে বড় হয়েছি, যে বোধ নিজের মধ্যে তৈরি হয়েছে, তখন মনে হয়েছে যে আহ, এগুলো করব না, কারণ আমি হয়তো পারবো না, কারণ আমার সেই হিরোইন হওয়ার চেহারাও নেই। মানে মানে সো কল্ড কমার্শিয়াল ছবির হিরোইন হতে গেলে যেরকম চেহারা বা যা যা দরকার হয় সেগুলো আমার নেই। তো কাজে আমি ওই দিকেই যাইনি। কারণ সেই সময় তো আমাদের যখন ছোটবেলা, তখন তো তার অনেকটা পরে ঋতুদা, তুই খুবই সুন্দরী। অঞ্জনদা, হুম। অপর্ণা সেন তার অনেক পরে কাজ অনেক করে। পরে, হ্যাঁ অনেক মানে পরে। এই যে এই ধরনের ছবির যে জোয়ারটা তার অনেক পরে এসছে, যে কারণে ছবি করতেও আমার অনেক দেরি হয়েছে। আমি কিন্তু টেলিভিশন করেছি, থিয়েটার করেছি। আমি 2002-এ প্রথম আমার ছবিতে অভিনয় করেছি রিনাদির মিস্টার মিসেস আইয়ার। ওটা আমার মিস্টার মিসেস আইয়ার, হ্যাঁ। হ্যাঁ, ওটা আমার প্রথম ছবি। তারপরে আবার অরণ্য, এবং তারপর তো চলতে মানে থেকেছে। সেটা তো কিন্তু একটা তার জন্য আমার কোনোদিন কোনো আক্ষেপ না, নেই। সেটা আমার চয়েস। ভারতবর্ষের দুজন দিকপাল আর্ট হাউস ফিল্ম মেকারের সঙ্গে তোর কাজ হয়ে গেছে। হ্যাঁ। এবং অফকোর্স গৌতম ঘোষ এবং একদম। অপর্ণা সেন, হ্যাঁ, এবং তুই ঋতুপর্ণ ঘোষের ডিরেক্টেড টেলিভিশনে তুই কাজ করেছিস। করেছি, সুতরাং ইউ ইউ রিয়েলি নো আ বিট অফ দি আর্ট হাউস মুভমেন্ট আর কি। মানে একদম, এটা একটা বিরাট বিরাট সৌভাগ্য তোর। যে কারণে আমার ভীষণভাবে মনে হয় যে তুই যখন দেখ সোমা, লেটস জাস্ট ফেস ইট অ্যাজ ইট ইজ, তোকে আহ, জীবিকা নির্বাহ করার জন্য বহু বছর ধরে টেলিভিশন করতে হয়, এখনো করতে হয়, এবং তোকে ওয়েট করে থাকতে হয় কবে নেক্সট প্রজেক্টটা আসবে, যেটা একজন অ্যাক্টরের সব থেকে বড় আনসার্টেনটি। সেটা তো আমি মানে জেনে শুনেই, হ্যাঁ, চাকরি ছেড়ে জেনে একটা শুনে বিষ বয়সের করিয়াছি পর- পান। হ্যাঁ, একদম একটা বয়সের পর মনে হলো যে না, চাকরি করব না। শুধু যখন মেগা সিরিয়ালের এই জোয়ারটা এলো, তখন তো নিয়মিত কাজ, প্রচুর কাজ। প্রচুর কাজ। তখন মনে হলো যে চাকরি করে আর পারছি না, তখন আমি স্বেচ্ছায় চাকরি ছেড়েছি। কেউ আমাকে জোর করেনি, কিন্তু তো অভিনয়টাই পুরোপুরি করব। কিন্তু আজকের এই মুহূর্তে সিচুয়েশনটা তো অন্যরকম, কারণ টেলিভিশনে অনেক ভালো ভালো, মেগাতেও রবি ওঝার মতো ডিরেক্টর পেয়েছি, মানে অনেক ভালো ভালো কাজও টেলিভিশনেও করেছি। কিন্তু আজকে এমন একটা মানে মানে সব দিকে এমন একটা অবক্ষয়ের মধ্যে এসে দাঁড়িয়েছি না, সেটা তো কাজেও রিফ্লেক্টেড হচ্ছে। তো সেগুলো মেনে নিয়েই কাজ করতে হচ্ছে, কারণ আহ, আমার পক্ষে সম্ভব নয় যে কাজ না করে। এমনিতে আমি কাজ করতে ভালোবাসি, কাজ হ্যাঁ। ছাড়া আমার পাগল পাগল লাগে। তার মধ্যে আমাকে একটা নিয়মিত রোজগার করে যেতে হয়, তার কারণ আমার 2 মেয়ে আছে। নিশ্চয়ই। এবং যেহেতু আমি আর বিরসা দুজনেই প্রফেশনে আছি, আজ আমার কাজ আছে, কাল ওর কাজ
আছে, পরশু আমার কাজ নেই, কিন্তু এটা তো চলতেই থাকে এই কাজেই এই ব্যালেন্সটা কিন্তু স্ট্রাইক করা খুব সহজ নয়, এবং এটা নিয়ে কিন্তু তোর কোনো মতানৈক্য নেই। না না মানে বোথ অফ ইউ ভেরি ক্লিয়ার দ্যাট একটা সময় তুই অন্ত রোজগার করছিস, ও কোনো কাজ করছে না, আবার একটা সময় ও কাজ করছে, আমি তখন 7-8 মাস বসে বসে আমার আছিস। কোনো কাজ নেই। রাইট, তো কাজেই ওই ব্যালেন্সটা, ওই বোঝাপড়াটাই তো রাইট। তুই বলছিলি না কিভাবে বাবুর সঙ্গে, বিরসার সঙ্গে এই একটা বোঝাপড়া তো ভীষণ ইম্পর্টেন্ট জীবনে দুজনে সংসার করতে গেলে, এগোতে গেলে। এবং আমাদের সংসারটা তো মানে ভীষণ ওই টিপিক্যাল সংসার নয়, মানে আমাদের না। সারাক্ষণ সিনেমা দেখা, নতুন কোনো সিরিজ দেখা, আড্ডা মারা, গান, বই পড়া, আর বেড়াতে যাওয়া আর খাওয়া। দাশগুপ্ত পরিবারের সবাই ভীষণ খাদ্যরসিক, বাবা, ভীষণ, তুই জানিস সবাই খুব খাদ্যরসিক। আমাদের একসঙ্গে হলেই হয় সিনেমা, নয় খাওয়া, নাহলে বেড়া। নালে বেরোনো, হ্যাঁ। আমাদের নেশা বলতে ওই একটা, দেখ সত্যি কথা বলছি সুজয়, অনেকের তো অনেক রকম হ্যাঁ, মানে হ্যাঁ। ইচ্ছে থাকে না। আমার কোনো দামি শাড়ি পরার কোনোদিন শখ নেই, সোনার গয়না পরার কোনো শখ নেই, দামি প্যালেসিয়াল বিল্ডিং এ থাকবো মানে সেরম কোনো শখ নেই, আচ্ছা, এস দামি ক্লাস দামি মার্সিডিজ কিনবি কোনো শখ কোনো নেই। শখ নেই। হ্যাঁ, আমার একটা থাকার মতো বেসিক বাড়ি, বাড়ি, চলার মতো একটা গাড়ি হলেই হয়ে যায়। একদম। আমাদের একটাই নেশা, সেটা খুবই এক্সপেন্সিভ নেশা, সেটা হচ্ছে বেড়াতে যাওয়া। তো সেটা আমার আমাকে একবার কেয়ারে পেয়েছিল, বাবু চেয়েছিল বিয়ে করতে, পারে সিরিয়াসলি? কি বাবা, তুমলিং, যেটা আমরা বছর তুমলিং। বছর বেড়াতে যাই, সেখানেই প্রথম বিরসা আমাকে বেড়াতে নিয়ে গিয়েছিল, বলছিল আচ্ছা। তোমাকে নিয়ে আমি এক স্বর্গে যাব, মানে তুমি দেখো নিরম জায়গা, সত্যি বাবা। তাই। তুমলিং এ তো কেয়া পিসিও বলেছিল তোদের ওখানেই বিয়ে দেবো। এবং বিয়ের পর আমরা আর জঙ্গল খুব ভালোবাসি, আমরা কিন্তু হানিমুনে বান্ধবগড় গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হানিমুনে সেখানে গিয়ে বান্ধবগড় টেন্টে গিয়েছিস। ছিলাম তাঁবুতে। তো হানিমুনে ভীষণ জঙ্গল ভালোবাসি, বেড়াতে ভালোবাসি। গত কয়েক বছর ধরে সেটা অ্যাফোর্ড করতে পারছি বলে বিদেশে বেড়াতে যাই বছরে একবার করে। তো এটাই হচ্ছে আমার, সেটা খুবই এক্সপেন্সিভ নেশা। আমি তো তার জানি। জন্য আমাকে নিয়মিত রোজগার করতেই অফকোর্স হয়। করতে হয়, এন্ড ইউ হ্যাভ এন অবজেক্টিভ, মানে যে কারণে তুই হয়তো একদম। একটু, মানে কি বলবো, ওই অবক্ষয়ের কথাটা বললি না, হ্যাঁ। তখন আর হয়তো ওটা মাথায়ও থাকে না, না, তার কারণ থাকে না। কাজটা করতে হবে, we have to earn কাজ money and I have করতে to হবে do এবং that. যেরম যুগ চলেছে তার সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হবে। আর তা না হলে দেখ, অনেকেই অপশনাল, মানে আমি বলছি অনেকেই তো আমার আমার মানে সমগোত্রীয় যারা, যে সমস্ত অনেক অভিনেতা অভিনেত্রী আছে আমার সময়কার, তারা অনেকেই মেগা সিরিয়াল করে না, না করে তারা পারছে, মানে তাদের জীবন কাটিয়ে দিতে পারছে, কিন্তু আমি পারবো না, এটা পরিষ্কার কথা। তো তাতে আমার আহ, কোনো রকম কোনো আক্ষেপও নেই। আমি আমার মতো করে, কারণ আমি জানি আমার কাজ যেটুকু, সেটুকু আমি খুব বিলিভেবলি করি। এবার কি বিষয়, কিরম ভাবে শুট হচ্ছে, সেটা তো সবসময় আমার হাতে থাকে না। আমি একজন প্রফেশনাল হিসেবে যাই, কাজ করি, চলে আসি। তোকে না এডিটার্স আর ক্যামেরা যারা থাকে, একটু একটু বিতর্কের প্রশ্ন হতে পারে, বাট দে লাভ ইউ ফর ইউর কাট পয়েন্টস। এই একটু আগে হাঁটতে হাঁটতে তুই আর আমি আলোচনা করছিলাম, অথচ তুই কিন্তু কনসিয়াসলি না, করিস আমি রিসেন্টলি একটা কাজ কাজ করে এলি, করলাম। হ্যাঁ। হ্যাঁ, তার যে পোস্ট প্রোডাকশন দেখছে, হ্যাঁ। আমাকে বলল যে জানো তো, ফোন করে বলল, বিদিপ্তা দি, এডিটর বলছিল, "উফ, এত এত মহিলাকে দেখ এমন কাট পয়েন্টস দিয়েছে না, এক একটা সিনে, এক একটা শটে।" সেটা আবার কি কাট পয়েন্টস, আবার কি? বলল, তুমি তো বোঝোই না, তুমি তো না বুঝেই করো, কিন্তু এডিটার্স ডিলাইট তুমি। আমি বললাম, Editor's এই রে। delight. আমি বললাম যে ও হতে পারে, আমি কিন্তু ওইগুলো কখনো আমার তারপরে মাথায় আরো থাকে না। প্রিয় ফিল্ম মেকার আমার, উফ, এই লোকটা কি ছিল না, গুরুদাত, বল। বাবারে হ্যাঁ, বাবা। ও বেঁচে থাকলে তোর তো প্রেম হতোই, আমার তো প্রেম হতোই, মানে মানে কোনো না কিছু প্রেমটা হতোই আর কি, কিছু একদম। করার নেই আর কি। আচ্ছা শোনো, তুই একটা কথা বলতে তো, আহ, এত ছবিতে কাজ করেছিস, সিরিজে কাজ করছিস, টেলিভিশনে কাজ করছিস, টেলিভিশনের কথাটা থাক, থিয়েটারটা আমিও জানি। শোভা, আমি কখনো তাকে জিজ্ঞেস করিনি, আমি এটা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে যাদের সঙ্গে কাজ করেছিস, আমি এরকম বোকা প্রশ্ন করবো না তোমার প্রিয় পরিচালককে, এটা হয় না, ইটস নট পসিবল, মানে প্রিয়তম বা প্রিয় হয় না, তার কারণ ইউ ডোন্ট গেট টু ওয়ার্ক উইথ দ্য সেম পার্সন, মানে তুই লিভ উলম্যান নোস যে তুই ইঙ্গমার বার্গম্যানের সঙ্গে সারাক্ষণ কাজ করেছিস, সেটা হয় না কখনো। বাট এই এত মানুষদের সঙ্গে কাজ করার মধ্যে থেকে তো একটা ঘটনা যে তোকে, মানে তিক্ততা নয়, আমি যেটা বলতে চাই, তোকে অনুপ্রাণিত করেছে এমন ডিরেক্টরস, যে হ্যাঁ এই কোনো একটা ঘটনা বা কোনো সহ অভিনেতা যে তুই মনে রেখে দিয়েছিস, এরকম কোনো ঘটনা আছে? উম,
আছে অঞ্জনদার সঙ্গে কাজ করার কথাই বলবো। বল বল অঞ্জনদার সঙ্গে প্রথম ছবি করেছিলাম চলো লেটস গো। চল সেখানে একটা সিন ছিল আমার আর কৌশিকদার। আচ্ছা যারা ছবিটা দেখেছেন তারা কৌশিক জানে। গাঙ্গুলি গাঙ্গুলি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ তো সারা ছবিতে দুজনের মধ্যে ভীষণ আর কি একটা মানে সারাক্ষণ বচসা ঝগড়া হয়, একটা সিনে দুজনের মিল হয়, সেটা খুব সুন্দর সেই ব্যাং রাজপুত্র গল্প দিয়ে। তো সেই সিনটা যখন দার্জিলিং এর মলের পেছনে দাঁড়িয়ে শুট হচ্ছিল এবং শুট হওয়ার আগে অঞ্জনদা অসম্ভব ভালো অভিনেতাদের না মানে ইন্সপায়ার করতে পারেন। যেভাবে উনি বললেন নিজের পার্সোনাল একটা জার্নি ছন্দাদির সঙ্গে, মানে সেই গল্প সেটা আমি পাবলিকলি নিশ্চয়ই না হ্যাঁ তো সেটা বলে এত সুন্দর মানে আমি মানে সিনটা করার আগে না অঞ্জনদার দিকে তাকিয়েই আমি দেখছি যে আমি ঝরঝর করে কাঁদছি, মানে এত সুন্দর এইভাবে আমার ভেতরটাকে পুরো নাড়িয়ে দিলেন যে দিলাম যাও এবার সিনটা করো। অথচ এটা কিন্তু একটা ডিরেক্টরস ব্রিফ একদম মানে director's- টেকনিক্যালি দেখতে গেলে একদম, ডিরেক্টরস ব্রিফ একদম সেটা অন্তত নিজে যেহেতু এত ভালো অভিনেতা, তো উনি জানেন যে একজন অভিনেতার থেকে আমি কি করে কোনটা বার করবো। সেটা আমি চলচ্চিত্র এখন করতে গিয়েও পেরেছি। মাই গড সোমা মাই গড সেটাই তো কি একজন মনে director করালি তুই হ্যাঁ, আমাকে হ্যাঁ, আমার না সেটাই। আরেকটা ছবিতেও আমি তোকে বলছি আমি তো অনেকগুলো প্রিয় ছবি আছে কিন্তু জানিস তো আমি না নগর কীর্তনে তোর মনে আছে আমি তোকে ফোন করে বলেছিলাম প্রায় মধ্যরাত্রে হ্যাঁ, ওই যে একটা বিরাট দেয়াল ওইখানে দাঁড়িয়ে তোরা কথা বলছিস আমি এবং ঋত্বিক এবং তুই একটা পুটুলি করে জিনিস এনেছিস টাকা টাকা টাকা। এনেছো চলে যাবে বলে ওকে হ্যাঁ। টাকা মানে আমি না ওই তাকানোটা ভুলতে পারি না আমার না মানে আই possibly get a lump in my throat talking about this সোমা যে আহ, বাংলা ছবি না তোকে ব্যবহার করতে পারিনি এই কথাটা এখন বলতে গিয়ে আমার আমার ভীষণ দুঃখ হয় কিন্তু আমি তোকে একটা কথা সেটা বলছি সোমা, আমারও মনে হয়। হ্যাঁ। আমি একেবারেই বলবো না যে না আমার তো যা হ্যাঁ, সোমা, করেছি মানে আমি সেটা বলবো না, না, কিন্তু এটা সত্যি আমার আমার একটা মনে খুব- হয় যে আমার আরো অনেক বেটার রোল পাওয়া উচিত হ্যাঁ, ছিল। হ্যাঁ। সবাই ওই দুটো তিনটে সিনের পর আজকাল না আর কি হয় বলতো, আজকাল না আর ইচ্ছা করে না ওই সবাই ওই যে যারা সমালোচনা লিখবে দুটো সিনে বিদীপ্তা চক্রবর্তী আবার দেখিয়ে দিলেন যখন কত বড় কখনো খুব অভিনেত্রী। frustrated আর হয়ে আর ভাল লাগে হ্যাঁ, না, সেই মানে- জন্য এখন একটা বয়স হয়েছে অনেক কিছু করে ফেলেছি, হ্যাঁ। এবার মনের মতো চরিত্র না পেলে আর করবো না। করবি না হ্যাঁ মানে ইউ হ্যাভ অলসো সেইটা। লার্ন টু সে নো এক্স্যাক্টলি সেটা ভীষণ দরকার একজন অভিনেতা। মানে ওই 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 সিকিউরিটিটাও দরকার হ্যাঁ, যে সেটা তো আই ক্যান দরকার। সে নো একদম এখন তো আমার মেয়েরাও বড় হচ্ছে, নিজে কাজ করছে, এখন আমার ওপর থেকে দায়িত্ব অনেকটাই কমে গেছে। তো সেই কারণে আমার মনে হয় যে এখন আমি যেটা মনে হবে যে আমি করব না। সেভাবে দেখতে গেলে দেখ কেন আমাদের মহিলা ওরিয়েন্টেড ছবি, মহিলাদের নিয়ে ছবি হ্যাঁ, কেন এটা হবে না? বলতে আজকে যাচ্ছিলাম। বম্বেতে নীনা গুপ্তাকে নিয়ে ছবি হচ্ছে, মানে টেলিক্রাইম টেলিক্রাইম হচ্ছে, শেফালি শাহকে নিয়ে ছবি হচ্ছে। আমাদের এখানে কেন আসলে বম্বে যেটা করে হয়তো আরো 10 বছর 15 বছর পরে হবে, তখন আমার আরো বয়স হয়ে যাবে, জানি না। আমি কিন্তু খুব আশা মানে কেন্দ্র কেন্দ্র চরিত্রে তোকে ভাবা নিয়ে বা একদম। অন্য রিসেন্টলি আমি একটা সিরিজ করলাম কেন্দ্রীয় চরিত্রে, আমি তো হচ্ছে একটু একটু করে হচ্ছে না তা নয়, তবে সেটা মানে করে সেটা অনেক ভীষণ কম মানে সেটা খুব হ্যাঁ, কম। খুব কম মানে এই আসলে এই প্রোগ্রেসিভনেসটা তো থাকতে হবে একদম। কি বলতো আমি না বুঝি যখন একজন সিরিজ তৈরি করেন বা যখন কোনো স্যাটেলাইট রাইট বিক্রি করার একদম, জায়গা অনেক কিছু থাকে থাকে। অনেক জিনিস থাকে আমি বুঝতে পারি কিন্তু কি বলতো এটাও আমি বুঝি if you're not taking the risk then you're not এক্স্যাক্টলি এখানে তো মানে you have to decide আজকে ধর এখানে হয়তো অনেক নতুন ডিরেক্টররা আছে, ভাবে চায় অন্যরকম কাজ করতে, টাকা নেই। কিন্তু টাকা যে দেবে সেই সঙ্গে সঙ্গে তো তার উপর তার উপর শর্ত চাপিয়ে সে দেবে। কি করবে? আর তুই দেখ সময় এই যে ফেডারেশন এবং অ্যাক্টার্সদের মধ্যে একটা অনর্থক যুদ্ধ সেটাকে পলিটিসাইজ করা আর না এগুলো নিয়ে কথা মানে বলতে চাই না সত্যি বল, সুজয়, মানে কি কি বলতো বিরক্তিকর বলতো? সেটা দেখ একটু সবাই জানে গত বছর আরজি করের ওই ঘটনার সময় সমস্ত কাজ ফেলে 3.5 মাস ধরে রাস্তায় বসেছিলাম, ডাক্তার ওই ছেলে মেয়েগুলোর এবং পাশে you have been হ্যাঁ, you've been penalized enough for হ্যাঁ, that তো সেটা মনে হয়েছিল যখন নন্দীগ্রাম হয়েছিল সেই সময়ের সরকার, তার সেটাও যদি মনে হয় তারা ভুল কাজ করছে তখনও রাস্তায় নেমে সেই তো তার জন্য প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে গেছে লালবাজারে, হ্যাঁ, সারা রাত কাটিয়েছি। কাটিয়েছিস। শঙ্খবাবু রিনাদি ওরা এসেছিলেন আমাদের এসছিলেন। ছাড়াতে। হ্যাঁ। তো সবসময় মনে হয়েছে যেটা অন্যায়
সেটা আমি একজন শিল্পীও পড়ে, আমি একজন মানুষ, আমার মানুষ। প্রতিবাদ করার রাইট আছে, সেই জায়গা থেকে করেছি। কিন্তু আজকাল দেখছি যে এগুলো বেকার, বেকার, কারণ তারপরে সব নিজেদের মধ্যে কি সব সেটিং এবারটা হয়ে হয়ে যায়। যায় আর ইয়ে হয়েছে, সেটা এই ফেডারেশন, এই ডিরেক্টরদের নিয়ে এত কিছু হলো, তারপরে তো সবাই দেখছে এক একজন এক একটা করে ভিডিও দিচ্ছে, আর মানে সবাই সবাই তো আমি বুঝতে পারি না এই 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 মানে মানে নামটাও নো ফরম্যাট দিয়েছিলাম, তার কারণ আমি না ওই কি বলতো গিফট হ্যাম্পার নিয়ে 10টা র্যাপিড ফায়ারের কোয়েশ্চেন করতে পারবো না, একদম। বিকজ দ্যাটস নট মি। সেই কারণেই আমি এসেছি। I know, আজকাল তো I এত know. পডকাস্ট হচ্ছে, সবার যেতে ইচ্ছে করে না, বেকার চারটে আজে বাজে প্রশ্ন, চারটে আজে বাজে কথা, সেগুলো আর বলতে ইচ্ছে করে না। নিজের ব্যক্তিগত কথাও এত সবাইকে বলতে ইচ্ছে করে না, করে না। কারণ আমি আমি তো বলছি তোর কাছে আমি এসেছি, আমি রাহুলের শো করেছি সহজ কথা, কারণ যাকে ইন্টারভিউ করছে বা যার সঙ্গে আড্ডা মারছে তার পুরোটা জেনে, তা একটা রিসার্চ করে বা তার সম্পর্কে জেনে, তখন না নিজেরও একটু ভাল লাগে যে এ সে তো তো আমার বটেই। সম্পর্কে জানে, আমার আমাকে এমন একদমই এমন তাই। প্রশ্ন। হ্যাঁ, সেটা না হলে আর না, ভালো লাগে ওটা না, না আজকাল হলে ভীষণ হ্যাঁ। নিজেকে গুটিয়ে নিয়েছি। এমনিতেই একটা বয়সের পর বন্ধু তো ভীষণ কমতে থাকে, একটা সময় ছোটবেলায় এই ইন্ডাস্ট্রির কথাই বলছি, যারা বন্ধু ছিল তাদের সব স্বরূপ দেখেছি। হ্যাঁ, তো Thank you দেখতে for saying that. দেখতে Yeah. দেখতে পাচ্ছি, দেখতে তো দেখতে এখন যাবি দেখতে আরো। দেখতে যাচ্ছি, তো এখন একদম নিজেকে গুটিয়ে নিয়েছি, নিজে কাজ করব। আমার একটা খুব লাকি, আমার একটা স্ট্রং ফ্যামিলি আছে, তাদের মধ্যে সাংঘাতিক বন্ডিং। তো একজন end ভালো of the বন্ধু day, আছে হ্যাঁ, আমরা। ভালো ভালো বন্ধু, হ্যাঁ, কিছু একদমই কিছু তাই। বন্ধু এখনো নিশ্চয়ই আছে হ্যাঁ, ইনফ্লুয়েন্স হ্যাঁ, করতে। হ্যাঁ। তো সেইভাবে তো কেটে যাবে বাকি জীবন, যত তো বন্ধুর সংখ্যা কমে, আমি নিজের জীবন দিয়ে দেখেছি আমার বন্ধুর সংখ্যা কমেছে, কিন্তু মা মারা যাওয়ার পরেই দেখেছি বন্ধুর সংখ্যা সত্যি আমি কমিয়েছি। আমি একটা সম্পর্কে ছিলাম, সম্পর্ক থেকে বেরিয়েছি, আমার আমি আমার বন্ধুর সংখ্যা অনেক কমে গেছে, অনেকেই বাস থেকে সরে গেছে আস্তে আস্তে, এবং সেটাতে আমার কোনো আর দুঃখ নেই। সেই তো আসলে কি বলতো, হারাবার ভয়টা আস্তে আস্তে চলে চলে যায়। সেটাই, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, ওই হারাবার ভয়টা আমার হারাবার কোনোদিনই ভয়, নেই, মানে হারাবার ভয়টা নেই বলি না সময় তুই কারণ আমি কিন্তু আমার নোটা ক্রাফট, বলতে হ্যাঁ পারি। আমি আমার ক্রাফটের জায়গায় তো 100% দিই, এবং আমি দারুণ বিশাল অভিনেত্রী আমি নিজেকে বলছি না, কিন্তু আমি কিছুটা ডেলিভার করতে পারি, সেটা বিনয় নয়, এটা আমি মনে করি। মানে এখনো পর্যন্ত নিজেকে স্ক্রিনে দেখে মনে হয়, ইস এই শটটা আরেকটু বেটার দিতে পারতাম। তো That's that makes who you are. হ্যাঁ, তো Absolutely. সেটা সবসময় মনে হয়। তো সেই যেরকম তোদের পরিবারে তো 2-3টে জাতীয় পুরস্কার থাকার কথা আর কি, বাট আনফরচুনেটলি না, তা না, আমি আমি কিন্তু সুদীপ্তাকে সম্মান করি, কথাটা বলছি। দেখ তুই আমার বন্ধু, সুদীপ্তা আমার ভীষণ সম্মানের একজন মানুষ, বাট আমার একটা নিজস্ব যাপন আছে তোর সঙ্গে, সুদীপ্তার সঙ্গে সেই যাপনটা নেই। আমার ব্যাপারে কিন্তু bias না, আমার- তুই আমি না বাস না সবার, ভালোবাসি। না নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা ব্যক্তিগত, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর ওই আবার আই ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক টু দ্য সেম থিং, বাট আই ওয়ান্ট টু টেল ইউ, এটা না আমি আমার দর্শকদের সমানে বলবো যে বিদিতা চক্রবর্তীর মূল্যায়ন তার মারা যাওয়ার পর করে কোনো লাভ নেই। মানে সমস্ত ফিল্ম মেকারসদেরও বলছি যে ইউ নিড টু কাস্ট হার টু নো হোয়াট শি ইজ। এবং এইখানে আমার একটা জিনিস বলার আছে, দেখ সেভাবে একটা আনসাম্বল ছবি আবার অরণ্যে ছিল। আবার অরণ্যের কথাটা কেন বললাম জানিস তো, এই যে অরণ্যের দিন রাত্রি এত বছর আবার পরে remake রিমাস্টার্ড হয়েছে। হয়েছে শিবেন্দ্র সিং দুগারপুর ফিল্ম রাইটার্স ফাউন্ডেশন থেকে, ওটা না স্ক্রিনে দেখতে গেলাম সোমা, আই এম গোইং টু বি ভেরি আপফ্রন্ট উইথ ইউ, ওইটা দেখতে গিয়ে না আমার হঠাৎ করে মনে হলো ওই যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের যে ইনোসেন্সটা ছিল না, সেই ইনোসেন্স অফ ফ্রেন্ডশিপটা আজকে বাংলা ছবিতে আর নেই। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, ইট ইজ বেস্ট দ্যাট আ ফিউ অফ দ্য ক্লাসিক্স আর নট টাচড। মানে আমি তোকে বলছি, আমার না মাঝে মাঝে মনে হয় যে
হঠাৎ করে কেউ একজন অ্যানাউন্স করে আমরা অরণ্যের দিনরাত্রি বানাতে চাই, আমার মনে হয় সেটা আমার দরকার। দরকার নেই সোমা। ইনফ্যাক্ট দেখ, আমি তোকে খুব অনেস্টলি বলছি, আমার বোতলদার আবার অরণ্যে ভালো লাগেনি, কিন্তু আমার একটা কারণে ওটা আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট একটা ছবি হয়ে থাকবে, নট জাস্ট দ্যাট ইট ওয়াজ এ টেক অর এ সিকুয়েল টু অরণ্যে দিনরাত্রি, বিকজ আই ডোন্ট থিঙ্ক অরণ্যে দিনরাত্রি ক্যান হ্যাভ এ সিকুয়েল, অনেস্টলি আমার মনে করতে পারে। সেটা গৌতম দাকে সম্মান দিয়ে ও কথাটা বলছে। আমার না বারবার করে মনে হলো, এই যে তুই সমিত ভঞ্জ, শুভেন্দু চট্টোপাধ্যায়, সমুদ্র চট্টোপাধ্যায়, সোহেন্দা ঠাকুর, এদের সঙ্গে তো কাজটা করেই এলি। কাজ করলাম মানে তখন একটা অন্যরকম সময় ছিল। আমি জানিস তো, দিল্লির বাড়িতে, শর্মিলাদির বাড়ি, দিল্লির বাড়িতে যখন আড্ডা মারতে গেছি, শর্মিলাদি কিন্তু তোর কথা বলেছে। হ্যাঁ, দ্যাট গার্ল ইজ সো ট্যালেন্টেড। এটা কিন্তু বলেন তোর সম্পর্কে, শর্মিলা ঠাকুর তোর সম্পর্কে বলছে, এটা অল ক্যামেরা আমি বলছি। এবং আবার এটা না ভীষণ গর্বের জায়গা, বিকজ আই এম ভেরি প্রাউড অফ ইউ শোভা, ইমেন্সলি প্রাউড অফ। এবং আমার তুই আমার জীবনের খুব স্ট্রেংথ, তুই ঋতু আমার খুব স্ট্রেংথ তোরা, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি না তোকে একটা কথা বলছি, ওই যে একটা অঙ্কুর, ওই যে জেনারেশন অফ অ্যাক্টার্সদের সঙ্গে তুই কাজ করে এলি, কিন্তু বিশ্বনাথ লোক তো মারা গেছে, আর তো নেই, মানে তুই ভাব রবি ঘোষ। হ্যাঁ, আমি না তোকে একটা কথা বলছি, সমিত ভঞ্জের যে চরিত্রটা হরি, ওই রকম স্টেটমেন্ট অফ ম্যাসকুলিনিটি ভাবতেই বাংলা ছবিকে এখনো এখনো 20 বছর ভাবতে হবে। একদমই তাই। The statement that Arunni Dinratri was on gender sexuality or patriarchy, পিতৃতন্ত্র, পুরুষতন্ত্র, সেখানে কোনো আলট্রা ফেমিনিজম না, নেই। একদম পরিষ্কার। এরকম পরিষ্কার, মানে কাট 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 কিরকম দেখ, মানে এখনো এখনো তুই অরণ্যের দিনরাত্রি দেখতে বস, তুই মানে উঠতে পারবি না। উঠতে পারবো না, আমি কদিন আগেই হয়েছে, মানে উঠতে কতবার পারবো তো না, দেখি, কতবার দেখেছি, প্রত্যেকটা আর frame, যতবার দেখি প্রত্যেকটা ততবার অভিনয়। রিডিসকভার করি, মানে ততবার রিডিসকভার করি। আমার না ওই রবীন্দ্রনাথ পড়ার হতো, রবীন্দ্রনাথ ছোটবেলায় একরকম পড়তো। এক্স্যাক্টলি। এখন যখন পড়ি প্রত্যেকটা, মানে কিছুই না, গীতবিতান খুলে বসলাম, একটা গান যখন এমনি পড়ছি, প্রতিবার মনে হয় যে নতুন নতুন কিছু তার থেকে আর কত বড় জীবনবোধ, আস্বাদ পাচ্ছি। মানে জীবনবোধটা ভাবা সামলাতে। যায় না। আমি জানি এই আড্ডা না পুরোবার নয়, মানে এটা ইট ইজ এ নেভার এন্ডিং আড্ডা। and আমার আমরা আমাদের এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। আমি আমার ভীষণ ভীষণ আনন্দের দিন আজ, কারণ আমার নো ফরম্যাট সিজন 2 আজকের শেষ এপিসোড। আমি একটা ছোট্ট উপহার সোমার হাতে তুলে দেবো, আপনাদের সকলের আদৃত সম্মানিত অভিনেত্রী বিদিতা চক্রবর্তীর হাতে। আমাদের এক বন্ধু অলি, অলি ইজ এ ব্র্যান্ড রান বাই আ ভেরি ডিয়ার ফ্রেন্ড ঐশ্বর্য। ও একজন সফল ইয়াং বিজনেস ওম্যান, এবং আমি খুব গর্বিত ও বাঙালি, এবং তার একটা ব্র্যান্ড তোর হাতে আমি তুলে দিলাম, অলি। যদিও এটা আহ, এটা এটা কোনো টোকেনিজম নয়, এটা আমাদের অন্তরের কৃতজ্ঞতা যে তুই ওদের সময় দিয়েছিস। কারণ সময়, সত্যি কথা বলতে, আমি তো ইউটিউবে মনিটাইজ করার জন্য লো ফরম্যাট করিনি, কিন্তু ঘরে কি বনে মোষ তাড়ানোর মতো প্রায়। তাই আমার কাছে কিন্তু ভালোই প্ল্যাটফর্মে হ্যাঁ, এসে হ্যাঁ। যে সমস্ত গুণী মানুষ হ্যাঁ রে, মানে তারা এখানে এসছে, আসছিস, তারা তারা এসে এসছে। কথা বলতে, সেগুলো তো একটু জানার এবং দরকার। জানার আজকের দরকার ওই generation- গল্পগুলো আর গল্পগুলো একদম হ্যাঁ। নিজেদের এনরিচ করার জন্য। আমার মনে হয়, আমি তো একদম। বলবো আমার যারা ফেসবুক জুনিয়র অ্যাক্টার্স আছে, তাদেরকে অ্যাক্টার্স বলে না, সবাইকেই বলবো, শিল্পীদের। শিল্পীদের, তাদের তো দেখা উচিত। একদমই কারণ তাই বলছি। আমরাও তো দেখি, আমরা দেখি না, আমরা আমরা দেখি তো, অনুপ্রেরণা কত খুঁজতে চাই। অনুপ্রেরণা খুঁজতে চাই। হ্যাঁ, মানে তো। ও যে প্রথমে বললাম না, অনুপ্রেরণাটা ভীষণ একটা মিসিং লিঙ্ক হয়ে গেছে, একদম। টেরোডেকটাইলের ডিমের মতো। ইটস নট দেয়ার। I don't find inspiration anymore, Shoma, in a lot of things. আমি বলছি না, আমি সমৃদ্ধ হই যদি আমার সামনে এমন একজন কাউকে আনতে পারি যে আমাকে এখন অনুপ্রাণিত করে। তুই আমার বন্ধু হতে পারিস, বাট ইউ ইন্সপায়ার মি টু ডু গুড ওয়ার্ক। তুই না হলে কিন্তু আমি বিদায় ব্যোমকেশে ওই সিনটাই করতে পারতাম না, আমি পারতাম না, সেটা অফলাইনের গল্প। আমরা এই এপিসোডের শেষে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আপনারা ভালোবাসতে ভুলে যাবেন না, কারণ ভালোবাসাটাই বাঁচিয়ে রাখবে, কারণ ভালোবাসার তো কোনো ফরম্যাট হয় না। তাই এই ভালোবাসার মানুষটিকে অনুরোধ করবো যদি সে একটু সপাঠে আমাদের গান শুনিয়ে দেয়, এবং সেটা দিয়ে আমরা শেষ করবো।
এইটাই ভাবছিলাম, তুই তো গান গাইতে আমাকে বলবি কি? আর তোর বড্ড ঠান্ডা মানে লাগে। আমাদের তো অসুবিধা নেই, তোর নোবডি ইজ ক্রিটিকিং ইউ হিয়ার, তোর যেরকম ইচ্ছে হয়। পারে যাবি কে ভব নদীর, ও নদীর কূলে যাওয়া হলো ভার। পারে যাবি কে ভব নদীর, ও নদীর ঢেউ দেখে মন শিউরে ওঠে, এমনি নদীর তীক্ষ্ণ ধার। পারে যাবি কে ভব নদীর, একখান নাওয়ের তলা ফাটা, তাহে নাই ভাই গলুইয়াটা। আবার গাব কালি তার গায়ে মাখা, মদন মাঝি চরণদার। পারে যাবি কে ভব নদীর। থ্যাংক ইউ।